প্রিয় ছাত্রছাত্রী, আমার ইউটিউব চ্যানেল কগনিটিভ ম্যাথে তোমাদের প্রত্যেককে সুস্বাগতম জানাই। আজকে আমি উচ্চ মাধ্যমিক গণিত বিষয়ের সেমিস্টার 4 এর অন্তর্গত ভেক্টর অ্যানালাইসিস পোর্শনের পার্ট 2 ভিডিওটি শুরু করছি। ভেক্টর অ্যানালাইসিস পার্ট 1 এ তোমরা যা যা শিখেছো সেগুলো থেকে ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আজ আমরা করব। যারা ভেক্টর অ্যানালাইসিস পার্ট 1 ভিডিওটি এখনো দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবে, কারণ পার্ট 1 ভিডিওটি দেখার পরেই কিন্তু পার্ট 2 ভিডিওটি বোধগম্যতার দিক থেকে তোমাদের সহযোগী হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা দেখো, ভেক্টর অ্যানালাইসিসে প্রথমত আমরা পার্ট 1 এ ভেক্টর অ্যালজেব্রাটা আমরা ফর্মুলা এবং যাবতীয় তথ্য আমরা শিখেছি। এবারে সেখান থেকে কিছু অঙ্ক আমি তোমাদের জন্য রেডি করেছি, বিভিন্ন সাল যেগুলো এসছে বিগত সালগুলিতে সেইগুলো থেকে, যেগুলি মোটামুটি 10টা মতো অঙ্ক আমি করেছি। এই 10টা অঙ্ক তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দেব। তোমরা এই রিলেটেড অঙ্ক প্র্যাকটিস করবে, এই অঙ্কগুলো ভালো করে করবে, তাহলে আশা করি এই চ্যাপ্টার থেকে আর কোনো কিছু 2 নম্বর 3 নম্বর আর 4 নম্বরের অঙ্ক তোমাদের থাকবে, এর বাইরে আর কিছু করার প্রয়োজন হবে না। তো দেখো 1 নম্বর অঙ্কটা কি বলছে, a is equal to 2i plus 5j minus 2k এবং b is equal to i minus j plus k হলে a plus b এবং 2a minus 3b এই ভেক্টর দুটো নির্ণয় করতে বলেছে। তো a ভেক্টরটা কি আছে এইটা, আর b ভেক্টরটা হচ্ছে এইটা। তাহলে a plus b কি হবে, a ভেক্টরটাকে আমি লিখলাম প্লাস b ভেক্টরটা লিখলাম। এবারে দেখো i এর যে কোএফিসিয়েন্ট আছে সেগুলো এক জায়গায় করলাম, j এর কোএফিসিয়েন্টগুলো এক জায়গায় করলাম, k এর কোএফিসিয়েন্টগুলো এক জায়গায় করলাম, করে তোমার কি হলো, এটা যোগ করে দিয়ে আমরা ভেক্টরটা পেলাম 3i প্লাস 4j মাইনাস কে। ঠিক আছে, এবার দেখো তারপরে বলেছে 2a মাইনাস 3b এটা নির্ণয় করতে, তাহলে 2a, তাহলে 2 ইন্টু এ ভেক্টরটা এখানে বসালাম, মাইনাস 3 ইন্টু বি ভেক্টরটা বসালাম। তাহলে দেখো একইভাবে আমরা ক্যালকুলেশন করার পরে এই ভেক্টরটা আমরা এটা পেলাম। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরে কি বলেছে, a প্লাস বি এবং 2a মাইনাস 3b ভেক্টর দুটির মডিউলাস নির্ণয় করতে হবে। ভেক্টরের মডিউলাস কিভাবে নির্ণয় করা হয়, দেখো সলিউশন 2, সলিউশন 2 তে ভেক্টরের মডিউলাস হচ্ছে তোমার মড অফ a প্লাস বি ইজ ইকাল টু রুট ওভার এই a প্লাস বি ভেক্টরের যে কোএফিসিয়েন্ট গুলো আছে তাদের বর্গ করে প্রত্যেকটা যোগ করতে হবে। তাহলে কি হবে ওটা দেখো, a প্লাস বি আমি পেয়েছি 3i প্লাস 4j মাইনাস কে, তো এটা কি হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কত হচ্ছে 9, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, মাইনাস 1 স্কোয়ার মানে 1, এটা দেখো হয়ে যাচ্ছে 26। তাহলে a প্লাস বি এই ভেক্টরটির মডিউলাস হয়ে গেল রুট 26। এবং 2a মাইনাস 3b এর মডিউলাসটা কি হবে, ঠিক একইভাবে 2a মাইনাস 3b আমরা বের করে রেখেছি i প্লাস 13j মাইনাস 7k, তো এটারও কোএফিসিয়েন্ট হচ্ছে 1 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার প্লাস মাইনাস 7 স্কোয়ার ইজিক্যাল টু কি হবে রুট ওভার 1 প্লাস 169 প্লাস 49 ইজিক্যাল টু দেখো 219। 1 নম্বর অঙ্কটা এটা হলো। এইভাবে আমরা সমস্ত ভেক্টর এবং তার মডিউলাস এইভাবে বের করব। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা কি বলেছে, a প্লাস বি ভেক্টরটির অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। তো একক ভেক্টর যদি নির্ণয় করি তাহলে সেই ভেক্টরটা এবং তার মডিউলাস দিয়ে ভাগ করতে হয়। তাহলে দেখো a প্লাস বি ভেক্টরটা আমরা আগেই বের করে রেখেছি 3i প্লাস 4j মাইনাস কে, আর মড অফ a প্লাস বি এটাও দেখো আমরা বের করেছি রুট 26, a প্লাস বি মডিউলাস অফ a প্লাস বি রুট 26, তো এটা দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কি হলো, a প্লাস বি ভেক্টরটা ডিভাইডেড বাই তার মডিউলাস ভ্যালু ইজিক্যাল টু 1 বাই রুট 26 ইন্টু এটা। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার a প্লাস ভি ভেক্টরটির অভিমুখে একটি ইউনিট ভেক্টর। এবার 2 নম্বরটা কি বলেছে, 2a মাইনাস 3b ভেক্টরটির অক্ষ দুটি বরাবর স্কেলার এবং ভেক্টর উপাংশ নির্ণয় করো। ভেক্টর এবং স্কেলার উপাংশ, তাহলে 2a মাইনাস 3b এই ভেক্টরটা কত, 2a মাইনাস 3b এই ভেক্টরটা হচ্ছে তোমার দেখো আমরা প্রথম অঙ্কটাতে এখানেই আমরা বের করে রেখেছি 2a মাইনাস 3b ভেক্টরটা হচ্ছে তোমার i প্লাস 13j মাইনাস 7, i প্লাস 13j মাইনাস 7 কে হচ্ছে তোমার 2a মাইনাস 3b এই ভেক্টরটা আমি বের করে রেখেছি। তো এইটার এই ভেক্টরটা বেরিয়ে গেছে, তাহলে এই ভেক্টরটার অক্ষ দুটি বরাবর স্কেলার উপাংশ কি হবে, ওই ভেক্টরটার i এর কোএফিসিয়েন্ট, j এর কোএফিসিয়েন্ট এবং k এর কোএফিসিয়েন্ট, এটাই হচ্ছে তোমার স্কেলার কম্পোনেন্ট, এটাই হচ্ছে স্কেলার কম্পোনেন্ট বা স্কেলার উপাংশ। এইবার বলেছে দেখো 2a মাইনাস 3b এই ভেক্টরটির
অক্ষ দুটি বরাবর ভেক্টর উপাংশ কি হবে? ভেক্টর উপাংশ কি হবে? ওখানে যেমন শুধুমাত্র আমরা কোএফিসিয়েন্টটা নিচ্ছিলাম, কিন্তু এখানে নেব কোএফিসিয়েন্ট প্লাস আই, মানে কোএফিসিয়েন্ট তার সঙ্গে আইটাও থাকবে ভেক্টর উপাংশের ক্ষেত্রে। যেমন 1i, যেমন এটা হচ্ছে 13j আর একটা হচ্ছে -7k, এটাই হচ্ছে তোমার ভেক্টর উপাংশ। তাহলে যে কোনো ভেক্টরের এই ভেক্টরটার ক্ষেত্রে স্কেলার উপাংশ হচ্ছে তোমার শুধুমাত্র তাদের i এর কোএফিসিয়েন্ট, j এর কোএফিসিয়েন্ট এবং k এর কোএফিসিয়েন্ট। আর এই ভেক্টরটার ক্ষেত্রে যখন ভেক্টর উপাংশ বলবে তখন কি হবে? i এবং কোএফিসিয়েন্ট মিলিয়ে লিখবো, j এবং তার কোএফিসিয়েন্ট মিলিয়ে লিখবো, k এবং তার কোএফিসিয়েন্ট মিলিয়ে আমরা লিখবো। ঠিক আছে? বলেছে দেখো a, b এবং c বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে 2i + 6j - k, এটা হচ্ছে তোমার b এর অবস্থান ভেক্টর, এটা হচ্ছে তোমার c এর অবস্থান ভেক্টর। প্রমাণ করতে হবে a b c বিন্দু তিনটি সমরেখ। তো তিনটে বিন্দুর অবস্থান ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে সেই বিন্দু তিনটি সমরেখ প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা এবি ভেক্টরটা বের করে নেব। এবি ভেক্টর বের করতে গেলে আমরা কি জানি? এবি ভেক্টর বের করলে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, আমরা আগের পার্ট 1-এ আমরা এটা শিখেছি। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা? এইটা বি, তাহলে বিটা আগে লিখলাম, তারপরে তোমার হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর এইটা, এটা থেকে এটা বাদ দিয়ে আমি পেলাম এইটা। তাহলে এ বিটা পেলাম এইটা, বিসিটা সিমিলারলি আমরা সি মাইনাস বি, মানে এইটা থেকে এটা বাদ দিয়ে আমি এটা পেলাম। সি এটা কি হলো? সি এ হচ্ছে তোমার প্রথমে এখানে যেটা থাকবে সেটা আগে, তাহলে সি এ মানে হচ্ছে তোমার এ আগে, মানে এইটা মাইনাস সি মানে এটা করে আমি পেলাম এইটা। এবার দেখো এ বি বিসি এবং সি এ এই তিনটে ভেক্টরে যখন এই তিনটে ভেক্টর যখন আমি পেয়ে যাব, এবার এই তিনটে বিন্দু সমরেখ হবে, এটা আমরা কিন্তু দুটো নিয়মে করতে পারি। তো আমরা যেহেতু ডিটারমিনেন্ট জানি, এই ডিটারমিনেন্ট দিয়ে কিন্তু এটা খুব সহজে বের করা যায়। দেখো এই ভেক্টরটার কোএফিসিয়েন্টগুলো লিখলাম, এই ভেক্টরটার কোএফিসিয়েন্টগুলো লিখলাম, এই ভেক্টরটার কোএফিসিয়েন্টগুলো লিখলাম এবং এই ডিটারমিনেন্টটাকে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে আমরা দেখলাম এর ভ্যালুটা পেলাম 0। তো 0 যদি পাই তাহলে আমরা বলতে পারবো এবিসি বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে? এই বিন্দু তিনটি সমরেখ। তাহলে এ কি করতে হবে? তিনটে বিন্দুর অবস্থান ভেক্টর যদি দিয়ে দেয় তাহলে আমরা এবিসি ধরে নেব, তিনটে বিন্দু এবি বের করব, বিসি বের করব, সিএ বের করব। যে ভেক্টরগুলো পাবো তাদের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট যেটা পাবো সেটাকে এক্সপান্ড করে দিয়ে যদি আমরা 0 পাই তাহলে বলতে পারবো যে ভেক্টর এবিসি বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে। 4 নম্বর হচ্ছে এই ভেক্টরটা পিআই প্লাস 2j প্লাস 6k আর 3i মাইনাস 3j প্লাস কিউকে ভেক্টর দুটি যদি সমরেখ হয় তাহলে পি আর কিউ এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা দেখো, যদি এইরকম থাকে, দেখো এখানে তিনটে আইজে কে আছে কিন্তু এখানে দুটো ভেক্টর আছে, এই দুটো সমরেখ বলেছে, মানে এই দুটো ভেক্টর যদি একটা লাইনে থাকে তখন তো আমি আর এই 3 cos 3 অর্ডারে, মানে 3 অর্ডারের ডিটারমিনেন্টটা ভাঙতে পারবো না। তখন তাহলে পি কিউ এর মান কিভাবে বের করবো? আমরা আরেকটা ফর্মুলা আমরা ভেক্টর পার্ট 1-এ শিখেছি, সেটা কি? যে একটা ভেক্টর আর আরেকটা ভেক্টর যখন সমরেখ একই লাইন বা প্যারালাল যদি হয় তাহলে ভেক্টর দুটি কি হবে? একটা স্কেলার মাল্টিপ্লিকেশন, মানে একটা স্কেলারের সঙ্গে আরেকটা ভেক্টর গুণ থাকবে। তাহলে দেখো প্রথম ভেক্টরটা ইজিক্যাল টু আমি লিখতে পারবো কি এম ইন্টু দ্বিতীয় ভেক্টরটা। এম হচ্ছে কি নন জিরো একটা স্কেলার, এমটা জিরো হবে না, এরকম একটা স্কেলারের সাথে যদি গুণ হবে যদি তা এই দুটো ভেক্টর সমরেখ হয়। ঠিক আছে? তো সেখান থেকে আমি কি এটা ক্যালকুলেশন করে কি করলাম, এইটা ইজিক্যাল টু দেখো 3mi মাইনাস 3mj প্লাস qmk। এবার দেখো এইটা সমান যখন এটা হবে তাহলে আমরা উভয় দিকে আই জে কে এর কোএফিসিয়েন্ট গুলো সমান করে দিতে পারবো। সমান করে দিলে আমি কি পাবো? সমান করে দিলে দেখো পি ইজিক্যাল টু 3m হবে, এখানে কত হবে 2 ইজিক্যাল টু মাইনাস 3m হবে, এটা কত হবে কে এর কোএফিসিয়েন্ট 6, এটা হচ্ছে qm, তাহলে দেখো 6 ইজিক্যাল টু qm হবে। এবার দেখো এখান থেকে আমি কি পাচ্ছি m ইজিক্যাল টু -2/3 এইটা থেকে। তো m ইজিক্যাল টু -2/3 যখন পেলাম সেই -2/3 আমরা এখানে m এর জায়গায় বসিয়ে দিলাম। তাহলে কি হলো 3 ইন্টু -2/3, 3 কেটে গিয়ে এটা হলো p ইজিক্যাল টু -2। আর ঠিক একইভাবে m এর মান এখানে 6/m হচ্ছে, দেখো এখানে q ইজিক্যাল টু কি 6/m। এবার 6/m যখন পাচ্ছি 6 বাই এখানে m এর জায়গায় আমি -2/3টা উপরে উঠে গেল, -2/3 বসিয়ে দিলে 2 আর 6 কেটে 3 হলো, তাহলে এটা ইজিক্যাল টু কত হলো 3 3 9 মানে -9। সুতরাং পি ও কিউ এর মান যথাক্রমে
-2 এবং -9, এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে করব, ঠিক আছে। আচ্ছা, এবারে তোমরা দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে, প্রমাণ করো যে 60i + 3j 40i - 8j এবং ai - 52j অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দু তিনটি সমরেখ হবে যদি a = -40 হয়। এই অঙ্কটা বিগত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বহুবার এসেছে। উচ্চ মাধ্যমিকে অঙ্কটা একটু ভালো করে দেখবে। এখানে দেখো তিনটে অবস্থান ভেক্টর দেওয়া আছে এবং তারা যদি সমরেখ মানে একই রেখায় যদি এই ভেক্টরগুলো থাকে তাহলে a এর মান -40 হবে, সেটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো আমরা চলো সলিউশনটা দেখে নিই। মনে করি এ বি সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে a60। এবার দেখো আই যে এইটাকে আমরা জিওমেট্রি ফর্মে মানে কোঅর্ডিনেট ফর্মে লিখে নিলাম 63 40 -8 40 -8 আর c = ধরে নিলাম a - 52, এরকম ভাবে লেখা যায়। তাহলে এ বি ভেক্টরটা কি হবে, প্রথমে বি থাকবে তাহলে বি - a হবে। তো বি হচ্ছে তোমার এইটা আর এ হচ্ছে বি হচ্ছে তোমার এইটা আর এ হচ্ছে তোমার এইটা। তাহলে কি করলাম 40i - 8j -60i +3j = দেখো কি হচ্ছে i এর কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে 40, এটা -60 তাহলে -20, আর এটা হচ্ছে তোমার -8j, এটা -3k, তাহলে এটা কত হচ্ছে -11j। ঠিক একইভাবে আমরা বিসি বের করলাম, তাহলে কি হবে সি - বি। সি কোনটা, এখানে সি হচ্ছে তোমার এইটা আর বি হচ্ছে তোমার এটা। তাহলে এখান থেকে বাদ দিয়ে আমি পাচ্ছি এইটা, দেখো এটা a - 40i আর -44j মানে -52 + 8 হয়ে যাচ্ছে, -8 তার +8 = -44। আচ্ছা দেখো এবারে যেহেতু এ বি সি বিন্দু তিনটি সমরেখ, এর আগে আমরা এভাবে লিখতে পারবো। আমরা জানি যে যদি সমরেখ হয় তাহলে এই এবিসি যদি সমরেখ হয় তাহলে বিসি = এম সামথিং স্কেলার ইন্টু এবি লিখতে পারবো, যেখানে এমটা হচ্ছে একটা নন জিরো স্কেলার। অর্থাৎ এবারে দেখো বিসি = তোমার আমি বের করে রেখেছি কি বিসি = এটা, তাহলে এইটা m ইন্টু এবিটাও আমি বের করে রেখেছি এটা, তাহলে এটা হচ্ছে -20i - 11j তোমার এটা হলো। ঠিক একইভাবে উভয় দিকে তোমার i এবং j এর সহগ সমান করে দেব, সমান করলে আমরা কি পাবো a - 40 মানে a - 40 কত -20m, আর এখানে হচ্ছে তোমার -44 কত হবে -11m, এটা পেলাম। তো এখান থেকে ক্যালকুলেশন করলাম, এখান থেকে আমি m কত পেলাম 4, m যদি 4 পাই, এটা আমি এই দিকে বসিয়ে দিলাম m এর জায়গায় 4, তাহলে কত হলো -80। দিস ইমপ্লাইজ a -40, এটা অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো 6 নম্বর অঙ্ক কি বলেছে। 6 নম্বর অঙ্কটা কি বলেছে, এ বি এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এইটা এইটা এবং এটা, মানে এ হচ্ছে এটা, বি এটা, সি এটা। দেখাও যে বিন্দু তিনটি সহযোগে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা সমদ্বিবাহু বলতে পারে, সমবাহু ত্রিভুজ বলতে পারে, বিভিন্ন রকম বলতে পারে। তো আমি সমকোণী দিয়ে দেখিয়েছি, তোমরা দেখো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়, ঠিক আছে। তো দেখো এবিসির অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাহলে আমরা এবি ভেক্টরটা বের করবো। এবি ভেক্টর কিভাবে বের করে আমরা জানি বি - a করবো, বি - a করে আমরা পেলাম এটা। আচ্ছা যদি এটা এবার এই এবি ভেক্টরটা পেলাম, তাহলে এবি ভেক্টরটার এবার কি করব লেন্থ বের করব। লেন্থ বের করলাম, দেখো লেন্থ বের করা মানে তাদের কোএফিসিয়েন্ট গুলোর বর্গ করে যোগ করব, √ওভার করব, দিয়ে সেক্ষেত্রে পেলাম 3। এবারে বিসি = ঠিক একইভাবে সি - বি করে আমরা এটা পেলাম। আর বিসি = বিসির লেন্থটা আমরা বের করলাম, বিসির লেন্থটা পেলাম দেখো 3√2। আর এবারে একইভাবে সি এ বের করলাম, সি = কি a - c হবে, a - c করে আমরা পেলাম এটা। এবারে সি এ এর লেন্থটা বের করলাম, সেটা দেখলাম আমরা কত 3। এবার আমরা চিত্রটার দিকে একটু দেখবো। দেখো এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা হচ্ছে সমকোণ, ঠিক আছে, এটা সমকোণ। এবার দেখো এবিটা হচ্ছে ভূমি, এসিটা হচ্ছে লম্ব আর বিসিটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিসির লেন্থটা হয়েছে কত 3√2, এবির লেন্থটা কত 3, সি এর লেন্থটা কত 3। এবার দেখো তো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যদি আমি করি, তাহলে কত পাচ্ছি, এটা = কত
এটা হচ্ছে 3, এটা 3, তাহলে এটা 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হলো ইজিক্যাল টু কত হলো 9 প্লাস 9 ইজিক্যাল টু 18, তার মানে কি 3√2, আর 3√2 মানে তো বিসি, তার মানে কি বিসি স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো অর্থাৎ কি হলো, এই বিসি স্কোয়ার ইজিক্যাল টু এবি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে বিসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু এবি স্কোয়ার মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হলো। তাহলে এটা যখন হলো তাহলে আমরা লিখতে পারি দিস ইমপ্লাইজ অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু যদি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয় তাহলে ওই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তাহলে প্রমাণিত হয়ে গেল এইভাবে। ঠিক আছে, এবারে 7 নম্বর অঙ্কটা দেখো। 7 নম্বর অঙ্কটা কি বলেছে, 2i মাইনাস জে মাইনাস 2k ভেক্টরটির দিক অনুপাত এবং দিক কোসাইন নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো দেখো এই ভেক্টরটা আমি ধরে নিলাম আর ইজিক্যাল টু 2i মাইনাস জে মাইনাস 2k, আর এবিসি এগুলোকে আমি ধরলাম ডিরেকশন রেশিও। তাহলে এ ইজিক্যাল টু তোমার আয়ের কোএফিসিয়েন্ট হবে, বি ইজিক্যাল টু কত হবে জে এর কোএফিসিয়েন্ট হবে, সি ইজিক্যাল টু হবে কে এর কোএফিসিয়েন্ট। ঠিক আছে, এটাকে বলা হয় দিক অনুপাত। এখন এল এম এন এটাকে আমি যদি ডিরেকশন কোসাইন ধরি, ডিরেকশন কোসাইন ধরলে কি হবে, আমরা জানি এল ইজিক্যাল টু কি এ বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এ এইগুলো এই এ বি সি এগুলো হচ্ছে তোমার ডিরেকশন রেশিও। ডিরেকশন কোসাইন বের করতে হলে প্রথমে আই এর কোএফিসিয়েন্ট বাই মানে এ বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়। তাহলে এ সমান কত 2, আর হচ্ছে তোমার এবিসি আমরা দুটোই জানি, এটার স্কোয়ার করলাম, তার মানে এইটা হলো এম ইজিক্যাল টু কি হবে বি বাই এটা, তার মানে এটা হলো তোমার মাইনাস 1/√3। এন ইজিক্যাল টু ঠিক একইভাবে সি বাই এটা, এটা আমরা জানি, তাহলে এখান থেকে এটা পাচ্ছি, তার মানে এটা। তাহলে ডিআরএস কোনটা, আর এর ডিআরএস, ডিআরএস অফ দ্য ভেক্টর আর এটা হচ্ছে তোমার -2 -1 -2, মানে কমা কমা দিয়ে লিখতে হবে। আর ডিসিএস কি হলো এলএমএন, এলএমএন হচ্ছে তোমার আমরা বের করেছি দেখো 2 এর 3 -1 এর 3 আবার 2 এর 3, তার মানে এটা। তাহলে এইভাবে আমরা ডিআরএস এবং ডিসিএস বের করব। ঠিক আছে, এবার দেখো 8 নম্বর অঙ্ক কি বলেছে। 8 নম্বর অঙ্কটা পুরো ওই 7-এর মতোই, একটু অন্য রকম ভাবে এটা দিয়েছে, এই জন্য আমি এটাও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে বলেছে ও এ ইজিক্যাল টু আই মাইনাস 2k, ও এ ইজিক্যাল টু কি আই মাইনাস 2k, ও বি ইজিক্যাল টু 3i মাইনাস 2j। তাহলে এবি ভেক্টরের দিক কোসাইনগুলো বের করতে দিয়েছে। তো এবি সমান আমি কি জানি ওবি মাইনাস ওএ, ওবি মানে এটা বসাও, ওএ মানে হচ্ছে তোমার এইটা, এটাও বসিয়ে দাও। তাহলে এটা সমান কি পাচ্ছে দেখো 2i মাইনাস 2j প্লাস 2k। এবার আমরা ধরে নিলাম, মনে করি এল এম এন এবিসি ভেক্টরটির ডিরেকশন কোসাইন। তার ডিরেকশন কোসাইনের ফর্মুলা আমরা জানি এল ইজিক্যাল টু কত এ বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে এটা হলো, এখান থেকে এটা হচ্ছে এই, এটা হচ্ছে তোমার এল, ঠিক একইভাবে এম বের করলাম, এটা এন ইজিক্যাল টু তোমার আমরা ক্যালকুলেশন করে পেলাম 1/√3। সুতরাং ডিসিএস অফ দ্য ভেক্টর এবিআর 1/3 মাইনাস 1/√3 1/√3, এটা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা 9 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 3i মাইনাস জে প্লাস কে প্লাস 7k, আর এটা হচ্ছে তোমার 4i মাইনাস 3j মাইনাস কে হলে এবি ভেক্টরটির মান, দিক অনুপাত এবং দিক কোসাইন নির্ণয় করো। কিছুই নেই, এবি বিন্দু দুটি দেওয়া আছে, তাহলে এবি ভেক্টরটা আমরা বের করব, এটা পেলাম, তাহলে মান ভেক্টরটির মান আমি পেয়ে গেলাম এটা। এবার বলেছে ডিআরএস, ডিআরএস কি হবে, আই এর কোএফিসিয়েন্ট মানে 1, জে এর কোএফিসিয়েন্ট কত -2, আর কে এর কোএফিসিয়েন্ট হচ্ছে -8। আর ডিসিএসটা কি হবে, ডিসিএসটা হবে এই 1 বাই এদের কোএফিসিয়েন্ট গুলোর বর্গ করে, মানে এবি এর মডিউলাস, এবি ভেক্টর যদি এটা হয় তাহলে ডিসিএসটা কি হবে, ডিসিএসটা হবে তোমার হচ্ছে 1 বাই মডিউলাস এটা, -2 বাই মডিউলাস এটা, -8 বাই মডিউলাস এটা। এবার মডিউলাসটা আমি এখানে দেখো বের করে নিয়েছি। এবির মডিউলাসটা কি হচ্ছে ইজিক্যাল টু, এবি যদি এটা হয় 1i মাইনাস 2j মাইনাস 8k, তাহলে এবির মডিউলাসটা আমরা এখানে বের করে নিলাম 1 স্কোয়ার প্লাস -2 এর স্কোয়ার প্লাস মাইনাস, এটা মাইনাস আছে, -8 এর স্কোয়ার, এটা সমান কত হবে রুট ওভার 1 প্লাস 4 প্লাস 64 ইজিক্যাল টু দেখো 69 আমি বের করেছি। তাহলে এটা কত হলো 1 বাই মড এবি মানে হচ্ছে √69, তাহলে 1/√69 মাইনাস 2/√69 মাইনাস 8/√69। ঠিক আছে, এবার দেখো 10 নম্বর অঙ্কটা, এটাই লাস্ট অঙ্ক।
এর বাইরে আর কোনো অঙ্ক তোমাদের পড়ার কথা নয়। 2 বা 3 নম্বরের অঙ্ক এইগুলো হচ্ছে বেস্ট। আমি বিভিন্ন রকম অ্যানালাইসিস করে বিভিন্ন সাল ঘেটে এইগুলো করেছি। এই অঙ্কগুলো তোমরা ভালো করে করবে। এবার এর বাইরেও যদি তোমরা আরো অঙ্ক করতে চাও, তাহলে আমি যেগুলো করলাম এই ধরনের এই রিলেটেড অঙ্ক এসএন দে মানে সৌরেন্দ্রনাথ দে উচ্চ মাধ্যমিক গণিত, এই বইটা তোমরা ফলো করবে এবং নিজেরাই এই অঙ্কগুলো যদি করতে পারো, তাহলে এই ধরনের অঙ্ক অনেকগুলো আছে, তোমরা একটু প্র্যাকটিস করে নেবে। কি ঠিক আছে? আচ্ছা দেখো 10 নম্বর অঙ্কটা কি বলেছে, যে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি এ বি এবং সি, মানে তিনটে শীর্ষবিন্দু দেওয়া আছে, তার মধ্যমা তিনটির ছেদবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো দেখো এবিসি ত্রিভুজ, এটা এ বি এবং সি, এটা তোমার দিয়ে দিয়েছে। তাহলে আমাকে এই জি এর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। জিটা কি সেন্ট্রয়েড বা ভর কেন্দ্র। তো আমরা জানি একটা ত্রিভুজের তিনটে মধ্যমা থাকে, এডি, বিই এবং সিএফ। এই তিনটে মধ্যমা জি বিন্দুতে ছেদ করে এবং এরা দেখো 2:1 অনুপাতে কিন্তু বিভক্ত করে মধ্যমাটাকে। ঠিক আছে, তো আমরা এটা বের করার জন্য ডিটা দেখো বিসি এর মধ্যবিন্দু, তাহলে আমাদের ডিটা বের করতে হবে, মধ্যবিন্দুটা বের করব এবং অন্তর্বিভক্ত করার যে ফর্মুলা আমরা শিখেছিলাম mx2 প্লাস nx1 বাই m প্লাস n, ওই ফর্মুলা দিয়ে আমরা জি এর মানটা বের করবো। তো দেখো কিভাবে করছি। আচ্ছা দেখো এবিসি বিন্দু তিনটি ত্রিভুজটির শীর্ষবিন্দু বলে দিয়েছে এবং এডি বি এবং সিএফ ত্রিভুজটির মধ্যমা, যারা জি বিন্দুতে মিলিত হয়েছে। এই মধ্যমা তিনটি কি দেখো, এই যে এডি বি সিএফ, এরা কি জি বিন্দুতে মিলিত হয়েছে। এখানে জি বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ জি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে আমাকে। জি বিন্দুটা এটাই বের করতে দিয়েছে, এই যে মধ্যমা তিনটির ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর বা স্থানাঙ্ক। তো জি হলো ত্রিভুজটির ভর কেন্দ্র, আমরা জানি এটা, আমরা মাধ্যমিক উপপাদ্যে শিখেছি যে ত্রিভুজের মধ্যমাগুলি যেখানে ছেদ করে সেটাকে বলা হয় ভর কেন্দ্র এবং তারা মধ্যমাটিকে 2:1 অনুপাতে বিভক্ত করে। ঠিক আছে, এখন দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি করে বের করব। আমরা জানি ডি হচ্ছে এডি যদি মধ্যমা হয় তাহলে বিসি বাহুর উপরে মধ্যমা, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। তো এটা কি করে বের করব, ডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে তোমার দেখো এখানে x1 প্লাস x2 বাই 2 মানে 5 প্লাস 2 বাই 2, আর এটা কত হবে 7 প্লাস 5 বাই 2 মানে হচ্ছে 7 বাই 2 আর 6, যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু। আচ্ছা এখানে এডি রেখাংশটি বা মধ্যমাটি, এই এডি রেখাংশটি দেখো মধ্যমাটি জি বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। এবার অন্তর্বিভক্তের ফর্মুলা আমরা জানি, সেটা কিভাবে হবে দেখো, এই দেখো এখানে হচ্ছে 2 মানে m আর n হচ্ছে তোমার 1, তাহলে এটা দেখো mx2 মানে 2 ইন্টু 7/2 প্লাস nx1, এটা n আর এটা দেখো x1, তাহলে এটা কত হবে n ইন্টু x1 বাই m প্লাস n, m প্লাস n মানে কত 2 প্লাস 1, তাহলে এখানে হচ্ছে এইভাবে আমরা বের করবো। ঠিক একইভাবে my2 মানে 2 ইন্টু এখানে y1, y2 হচ্ছে তোমার 6, তাহলে 2 ইন্টু 6 প্লাস n মানে 1 আর এখানে y1 মানে হচ্ছে -3, তাহলে ny1 মানে হচ্ছে 1 ইন্টু -3 দিয়ে m প্লাস n, m মানে হচ্ছে 2, n মানে হচ্ছে 1, তাহলে 2 প্লাস 1 যদি করি তাহলে ওটা কত হচ্ছে 3। তাহলে এবার দেখো ক্যালকুলেশন করলে কত হচ্ছে 7 মাইনাস 1/3, এটা হচ্ছে 12 মাইনাস 3/3 দিয়ে ইজিক্যাল টু 6/3 আর হচ্ছে এটা 9/3 ইজিক্যাল টু কত 2 3 পেলাম ক্যালকুলেশন করে। এটা দেখো কেটে গিয়ে কত হচ্ছে, এই 3 আর 3 দিয়ে 6 কে কাটলে কত হবে 2 হবে, এটা দিয়ে এটা কাটলে 2 আর এটা দিয়ে 3, তাহলে 2/3। ঠিক আছে, এটা হচ্ছে 2/3 হয়ে গেল। তাহলে আমরা জি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। সুতরাং মধ্যমা তিনটির ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, এটা হচ্ছে কোঅর্ডিনেট ফর্ম, এটা হচ্ছে ভেক্টর ফর্ম 2y প্লাস 3j। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের ভেক্টর অ্যালজেব্রা থেকে করার মতো, এর বাইরে আর কোনো অঙ্ক পরীক্ষায় আসবে না। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলোই থাকবে। আবার আমরা যেগুলো এটা দিয়ে করলাম, এরপরে আমরা পার্ট 3তে ভেক্টর অ্যানালাইসিস পার্ট 3তে আমরা তোমার ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট করব, সেগুলো দিয়ে অঙ্কগুলো আরো সুবিধা হবে। যেমন ধরো প্যারালাল, কোলিনিয়ার, এসবগুলো ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট এগুলো আমরা যখন শিখবো, এই অঙ্কগুলো ওগুলো দিয়েও করা যাবে। তো আপাতত এই অবধি এই অঙ্কগুলো, এবং তোমরা আরো যদি প্রয়োজন হয় তাহলে তোমরা এসএনদের বইটা একটু ফলো করে নেবে। ঠিক আছে, আর আমি যে ভিডিওটি করলাম এই ভিডিওটি তোমরা অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে, হ্যাঁ, এবং এই অঙ্কগুলোকে একটা জায়গায় ফেয়ার করবে। যদি কোনো রকম অসুবিধা হয়
তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবে বা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের যথাযথ হেল্প করার চেষ্টা করব। এবং প্রয়োজন হলে আমি যে অঙ্কগুলো করালাম এই অঙ্কগুলোর PDF আকারে তোমাদেরকে প্রোভাইড করে দেব, তোমরা এগুলো দেখে নিজের মতো করে তৈরি করে নেবে, ঠিক আছে? এবং একটাই কথা বলবো, এই ভিডিও দেখার পরে এই ভিডিও যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে এবং ভিডিওটিকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।